আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস সাবজেক্টের পীড়ন বিকৃতি অধ্যায়ের ম্যাথ বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ম্যাথ করব। আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো ম্যাথটি একটু পড়ো। দেখো কি বলছে। 30 মিটার লম্বা একটি ইস্পাতের ট্যাপ এর প্রস্থচ্ছেদ 6 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। 50 নিউটন বল দ্বারা, এই জায়গায় দেখো বল হবে না, এই জায়গায় হবে ট্যাপটিকে, এই জায়গায় কী হবে বলো, এই জায়গায় হবে ট্যাপটিকে টানিয়া রাখিলে উহার বর্ধন কত হবে এবং উহাতে কত পীড়ন হইবে তাহা বের করতে বলছে। এবং ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান সমান 200 ইন্টু 10⁹ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। তো দেখো, এই ম্যাথটা করার জন্য আমাদের কোনো চিত্র অঙ্কন করতে হবে না। আমরা যদি গিভেন ডাটাগুলো একটু লিখি তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখো আমরা গিভেন ডাটাগুলো লিখছি। তো দেখো 30 মিটার লম্বা ইস্পাতের ট্যাপ, তার মানে এল সমান সমান কত বলো, দৈর্ঘ্য এল সমান সমান হলো 30 মিটার। ঠিক আছে। এবং এর প্রস্থচ্ছেদ এ সমান সমান, দেখো এর প্রস্থচ্ছেদ এই যে 6 মিলিমিটার হলো কি বলো দৈর্ঘ্য, এবং প্রস্থ হলো কত বলো, এই যে 1 মিলিমিটার। তার মানে প্রস্থচ্ছেদ এ সমান সমান, প্রস্থচ্ছেদ এ সমান সমান হতেছে, দেখো এটা সবগুলো মানগুলো দেখো, এই যে সবগুলো মান নিউটন পার মিটারে আছে বা এমকেএস পদ্ধতিতে আছে, কিন্তু ইয়ের মানটা দেখো, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলের যে মানটা আছে সেটা আছে বলো মিলিমিটারে। তো এটাকে আমরা কনভার্ট করে মিটাই নেই। তো অবশ্যই আমরা এই কনভার্টটা করতে পারার কথা আর কি আমাদের, যে 6 মিলিমিটারকে যদি আমরা মিটাই নিতে চাই তাহলে আমাদের কি করতে হবে। দেখো এই যে এরকম করে করতে হয়। উপরে হবে কত বলো, উপরে হলো 6 আর নিচে আমরা জানি যে 1000 মিলিমিটার সমান সমান কত বলো, 1 মিটার। তাহলে 1000 দ্বারা এটাকে ভাগ দিয়ে দেব। পরে কি আছে বলো, পরে ইন্টু ইয়ের মানটা কত বলো, প্রস্থর মানটাকে আমরা এইভাবে করে নিই। তাহলে প্রস্থ আছে 1, এটাকে যদি আমরা 1000 দ্বারা ভাগ দিয়ে দেই তাহলে এককটা কি হতেছে বলো, এটা যদি আমরা বাসে এককটা কি থাকতেছে বলো, মিটারে যাইতেছে কনভার্ট করে। আর আমাদের যে মানটা আসতেছে সে মানটা হলো 6 ইন্টু 10⁻6, 6 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার। ঠিক আছে। দেখো এই 50 নিউটন বলের কথা বলছে, তার মানে এফ এর মান কত বলো, 50 নিউটন বল দ্বারা টেপটিকে টানিয়ে রাখিলে উহার বর্ধন কত হবে। তার মানে এফ সমান সমান, দেখো এই জায়গায় আমরা যদি লিখি যে একটু এফ সমান সমান হলো 50 নিউটন, এবং উহার বর্ধন কত হবে। তার মানে দেখো ডেল এল এর কথা বলছে, এই ডেল এল এটা কত হবে সেটা বের করতে বলছে, এবং উহাতে পীড়ন কত হবে সেটা বের করতে বলছে। এস এর যে মান, পীড়ন সমান আমরা জানি এস সমান সমান কি বলো পীড়ন, এই পীড়নের মান কত হবে সেটা বের করতে বলছে। এবং দেখো আমাদের যে ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক ইয়ের মান, সেই ইয়ের মানটা দিয়ে দিছে। ঠিক আছে। তো এই সমান সমান কত লেখা যায় বলো, এই সমান সমান হলো 200 ইন্টু 10⁹, 200 ইন্টু 10⁹, উপরে হতেছে কত বলো নিউটন, আর নিচে হতেছে মিটার স্কোয়ার। ঠিক আছে। তো দেখো আমরা যদি শুরুতে এখান থেকে এর মানটা বের করি, যে কি বলে পীড়নের মানটা বের করি, আগে আমরা পীড়নের মানটা বের করি। তাহলে দেখো তো পীড়ন আমরা এরকম কি লিখতে পারি কিনা, যে এস সমান সমান উপরে কত বলো, উপরে হলো এফ আর নিচে হলো এ। তো দেখো এটা যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি, এফ এর মানটা কত আছে বলো, এই যে দেখো এফ এর মান এই যে 50 নিউটন, বা এই যে এই পাশে দেখো এফ সমান সমান 50 নিউটন। তাহলে এই জায়গায় আমরা কি করলাম বলো, এই যে 50 এককটা আমরা অবশ্যই সাথে লিখব, এফ সমান সমান 50 নিউটন, এবং ক্ষেত্রফল এর মান কত দিয়ে আছে বলো, এই যে মাত্রা আমরা বের করলাম দেখো 6 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার। তাহলে দেখো এরকম কি লিখতে পারি যে 6 ইন্টু 10⁻6, এককটা অবশ্যই আমাদের লিখতে হবে, এককটা কি আছে বলো মিটার স্কোয়ার।
তো দেখো এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি মানটা আসতেছে দেখো, এই 50কে যদি আমরা এই নিচে এই 6 × 10⁻6 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মানটা আসতেছে দেখো, আমাদের মানটা আসতেছে 8 3 পরে 0.33, তাহলে এককটা কি হয়ে বললো, একক উপরে হবে নিউটন, আর নিচে হবে মিটার স্কোয়ার। এটা আমাদের পীড়নের মান, এটা হলো কি বলো একটা অ্যান্সার। ঠিক আছে, তো এখন আমাদের দেখার বিষয় হলো যে দেখো আমরা কিভাবে এই বর্ধন ডেল এল এর মান, এই যে দেখো এই বর্ধন কত হবে সেটা বের করতে পারি। তো দেখো এই বর্ধনের জন্য আমরা যদি এই যে ইয়ংকের স্থিতিস্থাপক গুণকের যে সূত্রটা আছে সেই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি করতে পারবো বলো, ডেল এল এর মানটা বের করতে পারবো, কারণ আমরা জানি ইয়ংকের স্থিতিস্থাপক গুণকের মধ্যে ডেল এলটা আছে। তোমাদের নিশ্চয় সূত্রটা মনে আছে, না হলে দেখো আমি সূত্রটা আবার একটু লিখি। তো দেখো আমরা আমরা এই জায়গায় লিখি আবার যে উই নো ইয়ংকের স্থিতিস্থাপক গুণাঙ্ক ই সমান সমান উপরে কত বলো, উপরে হলো পীড়ন হলো এফ বাই এ, আর নিচে হলো কত বলো বিকৃতি সমান সমান কত বলো পরিবর্তন বাই আদি, পরিবর্তন কত বলো এই ডেল এল বাই এল। তো দেখো এটাকে যদি আমরা এই আরেকটু গুণ আকারে নিতে চাই, যে ভাগ আকারে আছে যদি আমরা গুণ আকারে নিতে চাই তাহলে আমাদের লবটা ঠিকই থাকবে। লব কত বলো, লব হলো এফ বাই এ ইন্টু এই হরটা কি হবে বলো, হরটা উল্টে যাবে, তার মানে এলটা উপরে যাবে, নিচে থাকবে কত বলো ডেল এল। তো দেখো এটা যদি আমরা আবার একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে থাকতেছে কত বলো, উপরে হলো এফ এল আর নিচে হলো এ ইন্টু ডেল এল। ঠিক আছে, তো দেখো এখন যদি আমরা এটাকে আড়াআড়ি গুণ করি তাহলে কীরকম হয়, দেখো এই যে বা চিহ্ন আড়াআড়ি গুণ করতে বলছো, ই এর সাথে গুণ করতে চাচ্ছি। তো দেখো এই ই এর নিচে মনে মনে একটা কি আছে বলো, এক আছে, তাহলে দেখো এই যে ই গুণন এ গুণন ডেল এল ইকুয়াল টু কত থাকতেছে বলো, উপরে হলো এফ ইন্টু কত বলো এল। তো দেখো এখন যদি আমরা মানগুলো একটু বসায় দেই, তো দেখো তো আমরা যদি মানগুলো বসায় দেই ই এর মানটা কত বলো, এই যে দেখো 200 × 10⁻9, তাহলে হতেছে এই জায়গায় আমরা লিখতে পারি এরকম করে, দেখো এই যে 200 × 10⁻9, অবশ্যই আমাদের সাথে এককটা লিখতে হবে, একক হলো নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু এর একক কত, এর মান কত বলো, এর মান হলো 6 × 10⁻6 মিটার স্কোয়ার, এ হলো 6 × 10⁻6, অবশ্যই সাথে এককটা লিখতে হবে, এককটা হলো মিটার স্কোয়ার ইন্টু ডেল এল এর যে মান সে ডেল এল এর মানটা আমরা বের করব। এফ এর মান কত বলো, এফ এর মান দিয়ে আছে দেখো 50 নিউটন, এফ হলো 50, এককটার সাথে অবশ্যই লিখতে হবে 50 নিউটন ইন্টু এল এর মান কত বলো 30 মিটার, 30 মিটার। আচ্ছা এখন দেখো আমাদের একক লেখার যে সুবিধা সেই সুবিধাটা একটু দেখি। তো দেখো এই যে এই জায়গায় একটা মিটার আছে, আমরা যদি কালার পেনটা একটু চেঞ্জ করি বোঝানোর জন্য, তো দেখো আমাদের এই জায়গায় একটা মিটার আছে, এই যে একটা মিটার এবং এই মিটার কেটে দেওয়া যায়, কারণ দেখো এই মিটারটা আছে নিচে এবং এই মিটারটা আছে কত বড় কই বলো উপরে, তাহলে মিটার এবং মিটার কেটে দেওয়া যায়। দেখো এই পাশে একটা নিউটন আছে, এই যে দেখো এই পাশে একটা নিউটন আছে এবং সমানের এই পাশে একটা নিউটন আছে, এই নিউটন কেটে দেওয়া যায়। তার মানে কি দেখো এই ডেল এল এর যে মানটা হবে, তার ডেল এল এর মানটা কিসে বের হবে বলো, অবশ্যই মিটারে বের হবে। আসলে ডেল এল এর বা দৈর্ঘ্যের যে পরিবর্তন সেই পরিবর্তনটা মিটারেই বের হওয়ার কথা। তার মানে আমাদের দেখো আমরা একক দিয়ে একবার চেক দিতে পারলাম যে আমাদের ম্যাথটা হয়েছে। এখন যদি আমরা ক্যালকুলেশন ঠিক করি তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে আর এককের কোনো সমস্যা থাকবে না। তো সুতরাং এই জায়গা থেকে দেখো, এই জায়গা থেকে যদি আমরা দ্বারাও আমরা কালার পেনটা চেঞ্জ করি, তো দেখো এই জায়গা থেকে যদি আমরা ডেল এই সম্পূর্ণ লাইন ক্যালকুলেশন করি, শুধু একটা মান অজানা, দেখো ডেল এল মান অজানা, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা ডেল এল একটা
মান পাবো। তাহলে ডেল এল সমান সমান কত হয় বলো? ডেল এল সমান সমান যে মানটা হইতেছে সেটা একটু, তো দেখো ডেল এল সমান সমান হইতেছে 1.25 ইন্টু টেন ইনভার্স 3। এককটা কিসে দিবা বলো? অবশ্যই মিটারে দিবা, কারণ আমরা দেখলাম যে শুধু এই একটা এম বাদে, দেখো এই একটা এম বাদে সব কাটাকাটি দেওয়া যায়। এটা হলো আমাদের অ্যান্সার, এবং আমাদের এটা ছিল প্রথম ম্যাথ। তো আশা করি আমাদের এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। তো আমরা এখন পরবর্তী ম্যাথে যাব। তো দেখো আমাদের 2 নম্বর ম্যাথটা হলো এই ম্যাথটা। তো 2 নম্বর ম্যাথটা একটু পড়ো। একটি কলার বিয়ারিং এবং এর উপর 5000 নিউটন বল প্রয়োগ করা হলো। একটি কলার বিয়ারিং এবং উপর 5000 নিউটন বল প্রয়োগ করা হলো। নর্মাল এবং শিয়ার স্ট্রেস বাহির করো। ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষা আছে 91, 92 এবং 93, 94 সালে আছে। তো দেখো এই ম্যাথটা যে আমরা দেখতে পাচ্ছি একটা কি বলো, একটা কলার বিয়ারিং, এর উপর এই যে দেখো এই যে 5000 নিউটন বল প্রয়োগ করা হতেছে। এই যে কলার বিয়ারিং, এর উপরে কি করা হতেছে বলো? 5000 নিউটন বল প্রয়োগ করা হলো। তো দেখো এই জায়গা থেকে আমাদের যে নর্মাল স্ট্রেস, দেখো এই যে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বাহির করতে বলছে। তো দেখো আমরা শুরুতে নর্মাল স্ট্রেসটা বের করি। তো নর্মাল স্ট্রেসের সংজ্ঞাটা যদি আমরা একটু পড়ি যে কি বলো, তো দেখো নর্মাল স্ট্রেসের সংজ্ঞাটা যদি আমরা একটু পড়ি যে কোনো বস্তুর উপর 90 ডিগ্রি কোণে বল প্রয়োগ করলে বস্তুটির যদি কর্তন অথবা ছিঁড়ে না যায় তখন তাকে আমরা কি পীড়ন বলি বলো? নর্মাল পীড়ন বলি। তবে দেখো এই যে একটা কলার বিয়ারিং, এই বিয়ারিংয়ের উপর 5000 নিউটন বল প্রয়োগ করতেছে, কিন্তু এই বলের কারণে যখন আমরা নর্মাল পীড়ন চিন্তা করব তখন এই বলের কারণে কি হচ্ছে না বলো? এই যে প্লেটটা বা এই পার্টটা ছিঁড়ে যাচ্ছে না, এই প্লেটটা বা পার্টটা ছিঁড়ে যাচ্ছে না বা কর্তন হচ্ছে না, জাস্ট শুধু চাপ দিয়ে ধরে আছে। দেখো এই যে এটা দিয়ে এই কি বলে, এই কলার বিয়ারিং দিয়ে এই চাপটা, এই পার্টটাকে শুধু কি বলো, চাপ দিয়ে ধরে আছে। সেক্ষেত্রে এখানে কি পীড়ন হবে বলো? নর্মাল পীড়ন হবে। তো নর্মাল পীড়ন সমান আমরা কি লিখি জানো? দেখো এই যে এরকম কি নর্মাল পীড়ন এস এন কে আমরা নর্মাল পীড়ন দ্বারা প্রকাশ করি। তো দেখো এই যে এস এন সমান হলো কি বলো? নর্মাল পীড়ন। পীড়ন সমান আমরা কি জানি বলো? পীড়ন সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল। তো দেখো বল বাই ক্ষেত্রফল কত বলো? এ। এখন দেখো বলের মান কত বলো? বল এই জায়গায় দিয়ে আছে দেখো 5000 নিউটন। তো আমি 5000 নিউটনটা এই জায়গায় লিখলাম। 5000 এককটা অবশ্যই সাথে লিখতে হবে। 5000 নিউটন। আর ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল দেখো এই যে এটা একটা, দেখো এই যে এই ক্ষেত্রফল কোনটা নিবা বলো? ক্ষেত্রফল তোমাকে এই 30 মিলিমিটার ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা নিবা, নাকি 35 মিলিমিটার যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা নিবা? কারণ দেখো আমরা এই জায়গায় নর্মাল পীড়ন পড়তেছি বা নর্মাল স্ট্রেস নিয়ে কি করতেছি বলো? নর্মাল স্ট্রেসের জন্য সূত্র ফেলালাম। সেক্ষেত্রে দেখো এই বস্তুটা চাপ দিছে, চাপ দেওয়াতে কোনো কর্তন হয় নাই। যদি কর্তন না হয় তাহলে আমরা এই পীড়নটা মানে এই ব্যাসটা কিসের জন্য নিব বলো? 35 মিলিমিটার ব্যাসটা কিসের জন্য নিব? আমাদের অবশ্যই 30 মিলিমিটার ব্যাসটা নিতে হবে। কারণ দেখো জাস্ট শুধু চাপ দিয়ে ধরে রাখছে, যদি কর্তন হইতো তাহলে তো শিয়ার স্ট্রেসই হয়ে যেত। যেহেতু চাপ দিয়ে শুধু ধরে রাখছে সেজন্য আমাদের কি নিতে হবে বলো? অবশ্যই এই 30 মিলিমিটারের যে ব্যাস, এই ব্যাসটা নিতে হবে। দেখো এই যে এই ব্যাসটা নিতে হবে। তাহলে দেখো এই যেহেতু এটা একটা কি বলো, এই কলারটা দেখতে হলো বৃত্তের মতন, সেজন্য এর যে ক্ষেত্রফল হবে এ সমান কি হবে? দেখো উপরে হলো এ সমান হবে পাই বাই 4 ইন্টু ডি স্কোয়ার। ডি এর মান কত বলো? 30। ডি এর মান হলো 30 স্কোয়ার। তাহলে এককটা কি হবে বলো? এককটা অবশ্যই এই জায়গায় দেখো যেহেতু এই 30-এর উপরে স্কোয়ার দিলে অবশ্যই মিলিমিটার স্কোয়ার হইতেছে। এককটা তোমরা সাথেই লিখে দিবা, ঠিক আছে? তো দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তো এটা ক্যালকুলেশন করলে কি হতেছে বলো? আমরা যদি 5000কে এই নিচের এই মানটা দ্বারা ভাগ করি, তাহলে আমাদের মানটা হইতেছে এরকম। দেখো 7.0735। এককটা অবশ্যই উপরে হলো কত বলো? নিউটন, নিচে হবে মিলিমিটার স্কোয়ার। তো দেখো এটা হলো আমাদের একটা অ্যান্সার।
ঠিক আছে। আর দেখো এই এককটা নিয়ে তোমরা হয়তো অনেকে একটু ঘাবড়াতে পারো যে আসলে নিউটন বাই মিটার স্কোয়ার হওয়ার কথা, কিন্তু মিলিমিটার কি লেখা যায় কিনা। হ্যাঁ, তুমি যদি নিউটন পার মিটার স্কোয়ার লেখো তাও লিখতে পারবা, এবং নিউটন পার মিলিমিটার স্কোয়ার লিখতে চাও তাও লিখতে পারবা। ঠিক আছে। জাস্ট শুধু তোমাদের এই এককটা কি বলে বেশি যে মানটা, সেই মানটা কি করতে হবে, কনভার্ট করে যদি মিটারে নিতে পারো তাহলে তুমি মিটার লিখতে পারবা, আর যদি মিলিমিটারে লিখতে চাও তাহলে এরকম কি লিখতে পারবে, এরকম করে লেখা যায়, কোনো সমস্যা হয় না। তো দেখো এরপরে আমাদের কি বলছে যে শেয়ার স্ট্রেস বের করো। তার মানে যখন আমরা শেয়ার স্ট্রেস বের করবো তখন আমাদের চিন্তা করতে হবে যে এই যে 5 মিলিমিটার পুরুত্ব যে একটা কি আছে বলো, পাত আছে, এই পাতটা কি হবে বলো, এই পাতটা অবশ্যই ছিঁড়ে এই কি বলো যে এই কলার বেয়ারিংটা ভিতরে প্রবেশ করবে, এই জায়গায় প্রবেশ করবে। ঠিক আছে। তার মানে কি এই 5 মিলিমিটার পুরুত্ব যে বেশি যে একটা পাত আছে সেই পাতটা ছিঁড়ে যাবে বা কর্তন হবে যদি আমরা শেয়ারিং পীড়ন চিন্তা করি। তো দেখো শেয়ারিং পীড়ন সমান সমান কি লেখা যায় দেখো, শেয়ারিং পীড়নকে আমরা এরকম করে প্রকাশ করতে পারি না। দেখো এস শেয়ার স্ট্রেস এস এবং এস, আর এই পীড়নের সূত্র কি বলো, উপরে হলো বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বল বাই ক্ষেত্রফল। আচ্ছা এখন দেখো এই ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলে বলের মান তো আমরা জানি, বলের মান আমরা জানি, কিন্তু ক্ষেত্রফল কোন ক্ষেত্রফলটা নিবা। আমরা যদি শেয়ার স্ট্রেস হইতো তাহলে আমরা দুই জায়গায় দেখতাম, একটা হলো কোন জায়গায় বলো, একটা হলো যে রিভেট ছিলে আমরা ওই জায়গায় শেয়ার স্ট্রেস দিতেছি, এবং আরেকটা দেখছিলাম যে সিলিন্ডার আকৃতির বস্তু যে কর্তন হয়েছিল সে জায়গায় আমরা কি করছিলাম বলো, সিলিন্ডার আকৃতির বস্তু যখন কর্তন হয়েছিল তখন একটা শেয়ার স্ট্রেস দেখছিলাম। তো দেখো এই জায়গায় কিন্তু সিলিন্ডার আকৃতির বস্তুর কি হচ্ছে বলো, কর্তন হচ্ছে, কারণ দেখো এই জায়গায় টি এর মানটা দিয়ে দিছে। যদি রিভেট শিখতো তাহলে অবশ্যই মানে রিভেট তো এই জায়গায় নাইকে, আমরা দুটো শেয়ার পরিমাণের এক্সাম্পল দেখছিলাম। একটা কি ছিল বলো, একটা রিভেট সিট ছিল, আর একটাতে কি ছিল বলো, আর একটা ছিল যে সিলিন্ডার আকৃতি বস্তুর মাঝখান দিয়ে কর্তন হয়েছিল। তো দেখো এটা হলো একটা সিলিন্ডার আকৃতি বস্তুর মাঝখান দিয়ে কর্তন হইতেছে, যে কোনো রিভেট নাইকে। সেক্ষেত্রে আমাদের সিলিন্ডার আকৃতি বস্তুর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা ইউজ করতে হবে। তো সিলিন্ডার আকৃতি বস্তুর ক্ষেত্রফল আমরা এরকম জানতাম, দেখো তো মনে আছে, এ সমান সমান পাই ইন্টু ডি ইন্টু টি। ঠিক আছে, সিলিন্ডার আকৃতি বস্তুর যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা আমরা এই ক্ষেত্রফল দেখেছিলাম। তো দেখো এখন আমরা এই জায়গায় এই মানটা যদি একটু ইউজ করে দিয়ে এরকম লিখি, দেখো তো এরকম করে লিখি, এফ এর মান কত বলো, এফ এর মান অবশ্যই 5000 নিউটন। বলে কি থাকবে, বলের কোনো পরিবর্তন হবে না, বল হলো কত বলো 5000, এককটা সাথে লিখে দাও 5000 নিউটন। এবং ক্ষেত্রফল কত হয় বলো, ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা হবে, কিন্তু এই ডি নেওয়ার সময় কোনটা নিবা বলো, এই উপরে 30 মিলিমিটার ডিটা নিবা নাকি 35 মিলিমিটার ডি নিবা। অবশ্যই তোমাকে 35 মিলিমিটার বেশি যে ডি সেই ডিটা নিতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা কি করবো বলো, এই জায়গায় লিখি যে এ সমান সমান হলো পাই ইন্টু ডি এর মানটা কি দিবা বলো, ডি এর মান দেখো এই জায়গায় আছে 35 মিলিমিটার আছে, তাহলে তোমার এই জায়গায় দিতে হবে 35, এককটা অবশ্যই সাথে লেখো 35 মিলিমিটার ইন্টু টি এর মান কত আছে বলো 5 মিলিমিটার। অবশ্যই তোমাকে এককগুলো সাথেই লিখতে হবে। ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে এবং অনেক সুবিধা হবে এবং ম্যাথ ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে দেখো আমরা যদি এই সম্পূর্ণ মানটাকে ক্যালকুলেশন করি তাহলে কি করতে পারি, দেখো এই সম্পূর্ণ মান সমান এই জায়গায় কি লেখা যায় দেখো, উপরে হলো 5000, উপরে হলো 5000, আর এই মানটা তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে একটা মান দিবে, তো আমি ক্যালকুলেশন করতেছি না, পাই ইন্টু 35 ইন্টু কত বলো 5, এই জায়গায় এককটা কি ছিল বলো, এককটা ছিল নিউটন, আর নিচের এককটা হবে কি বলো, এই মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে, তো দেখো এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি, তো এই সম্পূর্ণ ক্যালকুলেশন করলে আমাদের মানটা হয়ে যাচ্ছে দেখো 9.09, এককটা অবশ্যই নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এটা হলো আমাদের শেয়ার স্ট্রেসের যে মানটা, দ্বিতীয় অ্যান্সার সেটা হলো এই মানটা। ঠিক আছে, তাহলে শেয়ার স্ট্রেস কত পেলাম আমরা বলো 9.09 নিউটন পার মিটার স্কোয়ার, এবং
নর্মাল পীড়ন পাইছিলাম কত বলো 7.0735 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো 3 নম্বর ম্যাথটা হলো এই ম্যাথটা। 3 নম্বর ম্যাথটা একটু পড়ো। ছবিতে দেখানো একটি কপার রড কঠিনভাবে দুই পাশে দেওয়ালের সাথে বাঁধা। আমি দেখতে পাচ্ছি, দেখো এই যে এটা একটা দেওয়াল, এটা হলো 1 নাম্বার দেওয়াল, আর এটা কি বলো 2 নাম্বার দেওয়াল, আর এটা একটা রড। তো কঠিনভাবে দুই পাশে দেওয়ালের মধ্যে কি আছে বলো, দেওয়ালের সাথে বাঁধা আছে। আচ্ছা, উহার দৈর্ঘ্য, কাহার দৈর্ঘ্য বলো, এই যে রড সে ওটের দৈর্ঘ্য হলো কত মিটার বলো, 2 মিটার, এবং 2 মিটার। ক্রস সেকশনাল এরিয়া মানে ক্ষেত্রফল 1000 মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, 300 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় উহাতে কোনো স্ট্রেস থাকে না। যখন তাপমাত্রা 300 ডিগ্রি থাকে তখন ইহাতে কোনো প্রকার পীড়ন থাকে না। যখন তাপমাত্রা 285 কেলভিনে হ্রাস পায়, মানে তাপমাত্রা কমে 285 কেলভিনে আসে, তখন ইহাতে স্ট্রেস বা পীড়ন কত হবে সেটা বের করতে বলছে। তো ধরো কপারের ইয়ঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক 120 গিগানিউটন বাই মিটার স্কোয়ার, এবং আলফা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলো 20 ইন্টু, সরি এটা একটা মিস্টেক হয়ে গেছে, 10⁻⁶ হবে আর কি, 20 ইন্টু 10⁻⁶ ডিগ্রি কেলভিন। তো দেখো এই মানগুলোর জন্য যদি আমরা এরকম করে গিভেন ডাটাতে একটু লিখি, আগে গিভেন ডাটাতে লেখার পরে আমরা দেখি যে আসলে কি করা যায়। তো দেখো এই জায়গায় এল এর মান কত দেওয়া আছে বলো, দেখো এই যে ইয়ের যে দৈর্ঘ্য, কপার রোডের যে দৈর্ঘ্য সেটা এল দেওয়া আছে 2 মিটার। তাহলে আমরা এই জায়গায় এল সমান সমান লিখি, দেখো এল সমান সমান হলো 2 মিটার, এবং ক্ষেত্রফল দেওয়া আছে কত বলো, ক্ষেত্রফল দেওয়া আছে 1000 মিলিমিটার স্কোয়ার। তো দেখো সবগুলো এককই আমাদের কি মিটারে আছে। তো শুধু আমরা এটা কনভার্ট করে কিসে নেব বলো, আমাদের এটা কনভার্ট করে মিলিমিটার স্কোয়ারকে আমরা কনভার্ট করে মিটারে নেব। তো এটা করার জন্য আমরা কেমনে করতে পারি বলো, এককটা আমরা কেমনে কনভার্ট করতে পারি। আচ্ছা দেখি আমরা এটা এরকম করে রাখি, পরবর্তীতে যদি লাগে তাহলে আমরা কনভার্ট করব। হ্যাঁ, তাহলে দেখো আমরা এরকম করে লিখলাম যে 1000 মিলিমিটার স্কোয়ার। আর তাপমাত্রা দেখো আমরা সবসময়, আমি সম্ভবত এই কথাটা এরকম করে বলছিলাম যে বেশি তাপমাত্রা T2 ধরবো এবং কম তাপমাত্রা T1 ধরবো। তার মানে দেখো আমাদের দুটো তাপমাত্রা আছে, দুটো তাপমাত্রার মধ্যে T2 হলো তাহলে কত হবে বলো, T2 হবে অবশ্যই 300 ডিগ্রি কেলভিন। T2 সমান সমান 300 ডিগ্রি কেলভিন, এবং T1 কত হবে বলো, T1 হবে 285 ডিগ্রি কেলভিন, 285 ডিগ্রি কেলভিন। আচ্ছা, এবং এর মান দেওয়া আছে দেখো, ইয়ঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক এর মান দেওয়া আছে হলো 120। আচ্ছা দেখো এই জায়গায় আছে কি যে গিগা নিউটন। আমাদের এই এককটা কিভাবে কনভার্ট করবো, আসলে এই এককটা যদি কনভার্ট করতে চাও তাহলে দেখো আমার এই জায়গায় থার্মোডাইনামিক্স যে ক্লাসগুলো আছে, তো সেই থার্মোডাইনামিক্স ক্লাসে আমি প্রথম ক্লাসে যে একক কনভার্ট নিয়ে আলোচনা করেছিলাম, ওই জায়গায় আলোচনা করা আছে, তোমরা চাইলে ওই জায়গা থেকে দেখে আসতে পারো। তো দেখো আমরা এই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি না। তাহলে এরকম লেখা যায়, এটা আমরা নিউটন পার মিটার স্কোয়ার রাখবো। তাহলে আমাদের সাথে শুধু 10⁹ যোগ করতে হবে। তাহলে কি করতে হবে বলো, 10⁹ এককটা হবে, উপরে হলো নিউটন, নিচে হলো মিটার স্কোয়ার, এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার যে মান দেওয়া আছে সেটা কত বলো, আলফা সমান দেওয়া আছে 20 ইন্টু 10⁻⁶, 10⁻⁶। এককটা হবে কি বলো, উপরে হলো একটা 1 আর নিচে আছে শুধু একটা কেলভিন। ঠিক আছে। তাহলে দেখো আমরা গিভেন ডাটাগুলো, যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো এই জায়গায় লিখলাম। তো আমাদের এখন বের করতে বলছে কি বলো, আমাদের এখন বের করতে বলছে আমরা আসলে কিভাবে শুরু করব সেটা বুঝতেছি না। এখন আমরা কি করতে পারি এই জায়গা থেকে বলো, এই জায়গা থেকে আমরা কি করতে পারি। তো দেখো আমাদের এই যেহেতু বলছে তখন ইহাতে কত স্ট্রেস
উৎপন্ন হবে, তার মানে পীড়নের কথা বলছে। দেখো এই যে এই জায়গায় বলছে কত স্ট্রেস উৎপন্ন হবে, তো এই যে পীড়নের কথা বলছে। আসলে মূলত কি পূরণ হবে এই জায়গায় কি আমরা এই যে এরকম করে বলে জানি না আমরা। তো দেখো আমরা এই জায়গায় এই যে পীড়ন সমান যে সূত্রটা, পীড়নের সূত্রটা সেটা লিখি আগে। তো দেখো আমরা জানি উই নো পীড়ন এস সমান সমান কত বলো, এফ বাই এ। ঠিক আছে, তো দেখো তো এই জায়গায় আমাদের এর মানটা দেওয়া আছে, যদি কোনোভাবে আমরা এই এফ এর মানটা বের করতে পারতাম তাহলে আমাদের ম্যাথটা হয়ে যেত। কিন্তু দেখো আমাদের এফ এর মান বের করার জন্য কি করতে পারি, যেহেতু এফ এর মান নাই সেজন্য আমরা এটাকে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখলাম। ঠিক আছে, আচ্ছা দেখো তো আমরা আরেকটা কি সূত্র ব্যবহার করতে পারি। দেখো আমরা আরেকটা সূত্র শিখছিলাম, দেখো এই দিয়ে একটা সূত্র শিখছিলাম, ই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক। আসলে এই এর সূত্রটা একটু ব্যবহার করে দেখি তো আমাদের এর মধ্যে কোনো ডাটা আছে কিনা, বা এফ এর মান আমরা এই জায়গা থেকে বের করতে পারি কিনা। তো দেখো ই সমান সমান কি লেখা যায় বলো, উপরে হলো পীড়ন আর নিচে হলো কি বলো, বিকৃতি, ডেল এল বাই এল। তো দেখো এই জায়গায় আমাদের আরো কয়টা মান অজানা হইতেছে। দেখো আমাদের ডেল এল এর যে মানটা, এই ডেল এল এর মানটা অজানা হইতেছে, এবং এফ এর মানও অজানা, এর মান জানা এল এর মান জানা, এই জায়গায় দুটো মান অজানা। সেক্ষেত্রে দেখো আমরা এই জায়গাও কিছু করতে পারতেছি না, আমরা যে এই জায়গা থেকে কিছু করতে পারবো সেই এই জায়গাও কিছু করতে পারতেছি না, কারণ এই সূত্রের মধ্যে আমাদের দুটো মান অজানা। তো দেখো আমরা এই সূত্রটা আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে এরকম করে রাখি, যে দেখি আসলে কিছু করা যায় কিনা, যে এই জায়গা থেকে কিছু করা যায় কিনা সেটা একটু আমরা দেখি। তো দেখো তো আমরা এরকম করে আরেকটা সূত্র শিখছিলাম না, যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান সমান, দেখো যেহেতু এই যে আলফার মানটা দেওয়া আছে, আলফা সমান সমান তো একটা সূত্র জানতাম আমরা। দেখো এই যে আলফা দেওয়া আছে, আলফা সমান সমান কি আমরা একটা সূত্র জানতাম, সেটা হলো কি বলো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তো দেখি আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি কিনা। আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কি আলফা দ্বারা প্রকাশ করা হয়, আলফা সমান সমান দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান দৈর্ঘ্যের পরিবর্তন কি বলো, ডেল এল, দৈর্ঘ্যের পরিবর্তন বাই আদি দৈর্ঘ্য ইনটু তাপমাত্রার পার্থক্য মানে কি বলো, অবশ্যই বড় টি মাইনাস ছোট টি। ঠিক আছে, তাহলে দেখো তো এই জায়গা থেকে যদি আমরা একটা জিনিস করি, তো দেখো উপরে কি, দেখো এই যে এই মানটা দেখে তাকাও একটু, দেখো এই 2 নম্বর সমীকরণে এই মানটা দেখে তাকাও। আমরা কোনোভাবে ডেল এল বাই এল এর মানটা যদি বের করতে পারি তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণে বসাতে পারবো। তাহলে দেখো তো এই যে এই পাশে টি টু মাইনাস টি ওয়ান, এটা যদি আমি কোন এই আলফার নিচে আলফার সাথে গুণ করে দিই, দেখো আর গুণ করে দিই, তাহলে দেখো এরকম হয় যে আলফা গুণন টি টু মাইনাস টি ওয়ান। আর এই পাশে কি থাকলো বলো, এই পাশে থাকতেছে উপরে থাকতেছে ডেল এল আর নিচে থাকতেছে এল। কারণ এটা করা যায়, দেখো এই যে এই আলফার নিচে কি আছে বলো, একটা মনে মনে ওয়ান আছে। তো দেখো আমি এটার সাথে এটা গুণ করে দিলাম, আর গুণ করে দিলাম আর কি, আর গুণ করে দিলাম যে টি টু মাইনাস টি ওয়ান ইন্টু আলফা, আর এই পাশে থাকতেছে কত বলো, ডেল এল বাই এল, এরকম থাকতেছে। তো দেখো আমরা এখানকে যদি মান বসাই, যে আলফার মান কত আছে সেটা যদি আমরা একটু বসাই, দেখো তো এই যে আলফার মানটা দেওয়া আছে, দেখো 20 ইন্টু 10 ইনভার্স কত বলো 6। আমার মানটা এই জায়গায় লিখি, দেখো এই যে 20 ইন্টু 10 ইনভার্স 6। এর কি আলফার কোনো দেখো একক আছে, হ্যাঁ একক হলো কত বলো, একক হলো উপরে হলো 1 আর নিচে হলো কেলভিন। ঠিক আছে, তারপরে কি চিহ্ন বলো, গুণ চিহ্ন, ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। আচ্ছা টি টু এর মান কত বলো, টি টু মান হলো 300 ডিগ্রি কেলভিন। দেখো এই যে 300 মাইনাস 285। আচ্ছা দেখো আমরা যদি এই পাশেও আমরা একক চাইলে কে লিখতে 300 ডিগ্রি কেলভিন লিখতে পারতাম, অথবা 285 ডিগ্রি কেলভিন লিখতে পারতাম। কিন্তু দেখো আমরা এই জায়গায় টাকা যোগ টাকা করলে সাধারণত টাকাই হয়, দুই জায়গায় টাকা লেখা লাগে না। তো এই জায়গায় দেখো কেলভিন মাইনাস কেলভিন, সাধারণত এককটা কি থাকে বলো, এককটা থাকতেছে কেলভিনেই থাকতেছে। তাহলে দেখো এখন দেখো আমরা এই যে এই
এই কেলভিনটা এবং এই কেলভিনটা কাটা দিতে পারি, কারণ দেখো কেলভিনের একটা উপরে আর একটা কি বলো নিচে। তার মানে যদি আমরা একটা কাটা দিই তাহলে এই সম্পূর্ণ একটা মান বের হইতেছে। আর এই সমান সমান কি লেখা যায় বলো, এই সমান সমান লেখা যায় উপরে হলো ডেল এল আর নিচে হলো এল। ঠিক আছে, তাহলে দেখো এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা কি আসে বলো, এই সম্পূর্ণ মান যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ডেল এল বাই এল সমান সমান লেখা যায় 3 ইন্টু 10 ইনভার্স 4 লেখা যায়, 10 ইনভার্স 4। অবশ্যই এর কোনো একক নাই, কারণ আমরা জানি যে বিকৃতির কোনো একক হয় না। তাহলে দেখো এই ডেল এল বাই এল সমান সমান এটা লেখা যায়, অথবা এটা যদি আমরা ভালোভাবে একটু লিখি তাহলে দেখো উপরে কি লেখা যায়, এটা হলো ডেল এল বাই এল ইকুয়াল টু লেখা যায় কত বলো 3 ইন্টু 10 ইনভার্স 4। ঠিক আছে, তো দেখো এই মানটা এই যে মানটা বের করলাম, এই মানটা যদি আমি এখন এই 2 নাম্বার সমীকরণে বসাই, 2 নাম্বার সমীকরণে বসাই, 2 নাম্বার সমীকরণ কোনটা বলো, এটা এই 2 নাম্বার সমীকরণে বসাই, তাহলে আমরা দেখো এই জায়গা থেকে একটা ডিরেক্টলি এর মান পেতেছি, কিসের মান বলো, পীড়নের মান পেতেছি। ঠিক আছে, আচ্ছা দেখো কেমনে পাই, মানটা একটু বসাতেছি দেখো। তাহলে দেখো তো এই পাশে এর মান কত বলো, এর মানটা দেওয়া আছে, এর মান হলো 120 ইন্টু 10 ইনভার্স। আচ্ছা এটা লিখি আবার একটু, হ্যাঁ দেখো এই যে ই সমান সমান উপরে হলো এফ বাই এ, দেখো এই এফ বাই এ সমান সমান এস লেখা যায়, পীড়ন লেখা যায়, তাহলে আমি এই জায়গায় এস লিখলাম। আর নিচে হলো কত বলো ডেল এল বাই এল। ঠিক আছে, তো দেখো এখন আমি যদি একটু আড়াআড়ি গুণ করে দেই তাহলে দেখো এই সম্পূর্ণ মানটা এর সাথে কি আকার হতেছে বলো, গুণাকারে আছে। তাহলে দেখো এই যে এই অঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্ক ই ইন্টু ইন্টু উপরে হলো কত বলো ডেল এল, নিচে হলো এল ইকুয়াল টু লেখা যায় কত বলো পীড়ন এস। ঠিক আছে না, দেখো আচ্ছা এই এফ বাই এর পরিবর্তে কি লিখলাম, দেখো এই যে এফ বাই এ এর পরিবর্তে এই এসটা লেখা যায় দেখো। ঠিক আছে, এফ বাই এর পরিবর্তে এই এসটা লেখা যায়। তাহলে দেখো এখন যদি আমরা এই জায়গায় মান বসাই তাহলে দেখো আমাদের কীরকম হয়, ই অঙ্কের স্থিতিস্থাপক গুণক্রম এর মান কত দিয়ে আছে বলো, এর মান হলো 120 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9 এককটা অবশ্যই সাথে লিখতে হবে নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু এই ডেল এল বাই এল এর মান কত বলো, এই যে দেখো এই যে ডেল এল বাই এল এর মান নিচেটা বের করলাম মাত্র, এই যে দেখো ডেল এল বাই এল ইন্টু হলো 3 ইন্টু 10 ইনভার্স 4, ডেল এল বাই এল এর মান হলো কত বলো 3 ইন্টু 10 ইনভার্স 4, এটার কোনো একক নাই, ইকুয়াল টু কত বলো এস। তো দেখো এই পাশে মানটা আমরা সুতরাং এই পাশে এস সমান সমান লিখতে পারি, সুতরাং এস সমান সমান কি লিখতে পারি বলো, এস সমান সমান এই সম্পূর্ণ লাইনটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যাই হয় যেটা হয় সেটা হলো কি বলো এস এর মান। তো এস সমান সমান এরকম কি লেখা যায় দেখো, এটা যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে হইতেছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 এককটা অবশ্যই নিউটন পার মিটার স্কোয়ার হবে, কারণ দেখো এছাড়া আর কোনো একক নাই, এককটা অবশ্যই নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে আমরা জানি পিটনের একক কি বলো নিউটন পার মিটার স্কোয়ার, তার মানে আমাদের ম্যাথটা 100% হয়েছে। যদি আমরা এই যে এরকম করে এককটার সাথে মিলিয়ে যাই তাহলে আমাদের অনেকটাই সাহস পাবো আমরা যে আসলে কি হইতেছে আর কি, বা কি করতেছি আমরা। আমরা জানি যে দেখো পিটনের একক কি হয় বলো নিউটন পার মিটার স্কোয়ার, এর এই জায়গায় আমরা বেরো করছি কি বলো নিউটন পার মিটার স্কোয়ার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্টে জানাও। আর আজকের মতো ক্লাস শেষ দিচ্ছি, খোদা হাফেজ।